প্রণাম মহারাজ। আজ রমণ মহর্ষির জন্মদিন। রমণ মহর্ষিকে নিয়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম। টকস উইথ শ্রী রমণ মহর্ষি এই বইটি থেকে কিছু কনভারসেশন আমরা একটু আলোচনা করব, যেখানে আটকাবে আপনি একটু আমাদেরকে তার ব্যাখ্যা দিয়ে একটু সহযোগিতা করবেন। এক ব্যক্তি বলছেন, ইট ইজ নট নেসেসারি দ্যাট দ্য সেন্টস শুড মিক্স উইথ পিপল অ্যান্ড বি হেল্পফুল টু দেম। মহর্ষি বলছেন, দ্য সেলফ অ্যালোন ইজ দ্য রিয়েলিটি, দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য রেস্ট অফ ইট আর নট। দ্য রিয়েলাইজড বিইং ডাজ নট সি দ্য ওয়ার্ল্ড অ্যাজ ডিফারেন্ট ফ্রম হিমসেলফ। ব্যক্তি বলছেন, thus then the saint's realization leads to the uplift of humanity without the later being aware of it. Is it so? মহর্ষি বলছেন, yes, the help is imperceptible but is still there. A saint helps the whole of humanity, unknown to the later. ব্যক্তি বলছেন, would it not be better if he mixed with others? মহর্ষি বলছেন, there are no others to mix with. The self is the one and only reality. মহারাজ, এখানে আমার কোয়েশ্চেন যে একটা সাধারণ মানুষ বা যে এই আধ্যাত্মিক জীবনে যাত্রাপথে শুরুতে আছে, তিনি কি করে বুঝবেন যে দেয়ার আর নো আদার্স টু মিক্স উইথ, মানে সেখানে অন্য কেউ নেই, শুধুমাত্র একজনই আছে? রমণ মহর্ষিকে নিয়ে যখন পড়া হচ্ছে, ওনার ভাষাতেই বলতে হবে যে, যেমন উনি বললেন এক্ষুনি যে একজন প্রজ্ঞাবান ব্যক্তি আলাদা দেখে না, ঠিক এইভাবেই নিসর্গাত্ম মহারাজও কথা বলতেন। তো সেরকমভাবেই বলতে হবে যে একজন প্রজ্ঞাবান ব্যক্তি সাধারণ অসাধারণ দেখে না। তার কাছে জীবন, এই টোটাল এই থাকা বিষয়টা বড় স্পন্টেনিয়াস। তোমার সাথে, আমাদের সাথে এই মুহূর্তে যা ঘটছে, এটা সাধারণ অসাধারণ আমরা কি বুঝতে পারবো? এটা জাস্ট একটা হ্যাপেনিং এর মতো ঘটে। সাধারণ অসাধারণ ডিসক্রিমিনেট করার জন্য একটা সশক্ত মেন্টাল প্যাটার্ন দরকার, যেটাকে দিয়ে জাজমেন্ট আসে। যদি ইয়াটা খুব বোঝার যে একটা সাধারণ মানুষের কাছে, যাকে আমরা সাধারণ বলি ম্যাঙ্গো পিপল, তো সেরা মানুষের কাছে সব কিছুই সাধারণ বলে বোধ হয়। এটা তার অপরিপক্কতা জনিত দেখা। ইয়েট একজন জ্ঞানী যখন দেখে, তখন তার কাছে জীবনটা এতটাই গভীর থাকে আর এতটাই স্পন্টেনিয়াস, র্যান্ডম থাকে যে প্রত্যেকটা জিনিসই তার ইটসেলফ সুন্দর লাগে। সেখানে এই যেই টার্মে আমরা সাধারণ বা অসাধারণ বলছি, এই দুটোই তার কাছে ইউনিক ভ্যারাইটি। এবার দেখো, আমি সবসময় বলি যে এইরকম কোনো মহাপুরুষ বিষয়ে কথা বলতে গেলে আমরা প্রত্যেকেই, আমার মনে হয় যে আমরা আমাদেরটাই বলতে পারি। ওনাদের দৃষ্টিতে দেখার মতো অধিকার প্রকৃতি দেয়নি আমাদেরকে, কাউকেই দেয়নি। এখানে যতগুলি চোখ আছে, সেই চোখ সবগুলোই দেখে, কিন্তু কেউই একই রকম দেখে না। এটাই সৌন্দর্য। তো সেরকমই তো আমি আমার দিক থেকেই বলতে পারবো যে যখন তাহলে একজন সাধারণ মানুষ, যে স্তর থেকে প্রশ্নটা করা হলো যে এনাদের এত গভীর কথা সাধারণ মানুষ কি করে বুঝবে, যেটা বলা হয়, ঠিক আছে, দেখো, ইটস নট দ্য ইস্যু ফর দেম। তারা জীবনকে এতটাই রহস্যজনকভাবে, এতটাই ওপেন মাইন্ডেড হয়ে র্যান্ডমলি দেখেন, যে সামনে এসেছে, যে সামনে বসেছে এবং ওনার মধ্যে থেকে যা বেরিয়েছে, এটা একটা কন্টিনিউ হ্যাপেনিং হিসাবে সে দেখে। ঠিক কেউ ভুল কেউ, গাইড করা, মিসগাইড করা, এগুলো কিছু ইস্যু নয় তাদের কাছে। না তারা কাউকে সামনে বসানোর জন্য দায়ী, না তারা তাকে গাইড করার কর্তৃত্ব নিয়েছে। তো সামনে কিছু বসে গেল। শ্রীরামকৃষ্ণের জীবনে খুব সুন্দর দেখা যায়। ঠাকুর মাঝে মাঝে বলতে শুরু করতেন, কেউ সামনে আসলে কিছু বলে দিলেন,
তখন বলছেন যে আমার ভিতর থেকে এমনই বেরুচ্ছে। তার মানে কি ওইখানে তারা এত স্পন্টেনিয়াস, এত সজীব, এত সজাগ যে কোনো বই পড়ে কথা যে একে এই কথাটা শোনাবো এরকম প্ল্যানিং থাকে না। যখন রামকৃষ্ণ কথামৃত শুরু হয়, তার প্রথমে বৃন্দে ঝি, তার স্টোরি আসে। একজন ঝি আছে, তিনি মাস্টারমশাইকে অ্যাড্রেস করছেন। প্রথমে মাস্টারমশাই ঘরে ঢুকতে পারছেন না, ফার্স্ট টাইম এসছেন, হেজিটেট করছেন। তখন খুব সুন্দর একটা কথা বলে, ইনি কি অনেক বই পড়েন? তখন বৃন্দেজি বলছেন, না বাবা, ওসব ওর মুখে। এই মুখে শব্দের অর্থটা কি? যে খুব স্পন্টেনিয়াস। শ্রীকৃষ্ণও কিন্তু বা অষ্টাবক্র গীতা কিন্তু যতগুলি কোর গ্রন্থ দেখুন, ওটা কোনো বইয়ের রেফারেন্সে দাঁড়ায়নি। কিন্তু অষ্টাবক্র বলছেন আমি ঐতরেয় উপনিষদ কোট করছি, কৃষ্ণ বলছেন না আমি ছান্দুক উপনিষদ থেকে এই কথাটা বললাম। ওরা স্পন্টেনিয়াস জীবনের কথা বলছে যা আসছে। আজকে আমাদের একটা কথা এসছিল যে শ্রীরামকৃষ্ণ যিশুকে পুজো করেছেন, এরকম একটা প্রশ্ন এসেছিল। তা আমি ওটা কমিউনিটিতে অ্যান্সার দিচ্ছিলাম। তো বিষয়টা আমার মধ্যে থেকে এমন এলো যে যদি এরম থাকে যে সনাতন ধর্ম যাকে কোর ধর্ম একদম বলা হয়, মাথায় রাখতে হবে সনাতন বললে শুধু খ্রিস্টান মুসলমান নয়, হিন্দুকেও কাট করতে হবে। হিন্দুরও সনাতনের কোনো জায়গা নেই, বা বলতে পারো জায়গা আছে। শিখ, ঈসাই, পার্সি, যে কোনো ধর্ম তার যেমন সনাতনের যতটা জায়গা, হিন্দু ধর্মে ততটাই জায়গা। সনাতন ইটসেলফ মাদার অফ অল, না শাশ্বত যিনি আছেন, যিনি সাক্ষীভূত, তা সনাতন। তো যদি এমন থাকে যে কোনো একটি আলাদা ধর্মের পূজা করা যাবে না, ধরে দিচ্ছি যে এরকম কোনো ধর্মে যদি থাকে যে আলাদা ধর্মের, প্রচলিত ধর্মের, সাম্প্রদায়িক অর্গানাইজ যে ধর্ম, তার মধ্যে কথা বলা যাবে না। এবং শ্রীরামকৃষ্ণ যদি কোনো একটা আচরণ করে থাকেন বা অন্য কোনো একজন মহাপুরুষ আচরণ করা থাকে, তাহলে আজ থেকে আমাদের লিখে নিতে হবে এটা করা যায়। কারণ এদেরই মুখনিসৃত বাণী শাস্ত্রগুলো হয়েছে। একটা নতুন সংযোজন হলো, লিখে নাও তোমরা, তার ঝামেলা মিটে গেল। যে এবার থেকে করা যায়, তো সেইভাবে নিতে হবে। তো শ্রীরামকৃষ্ণের জীবন থেকেও দেখা যাবে সবার ক্ষেত্রেই যে তারা এত লিভিং থাকছেন যে এমন কথাও বলতে পারেন, আমরা বলতে পারি যে সামনে এসেছে এবং তার মধ্যে থেকে যা কিছু বেরিয়েছে এটা আবার নৈসর্গিকভাবে ঘটেছে। তারা ঠিক বললাম কি ভুল বললাম এই দায়টাও নেয় না, কারণ ওখানে কোনো ডুয়ারশিপ থাকে না। ঠিক আছে, সামনে এসেছে। মা সারদা এমনি একটা সেবা কাজের বিষয়ে বলেছিলেন, আমার কথাটা বারবার এসে যাচ্ছে, যদিও অ্যাপ্রোপ্রিয়েট নয়, এতটা ওইভাবে নয়, কিন্তু বোঝার জন্য সুবিধা। বলছে যে ওষুধ নেওয়ার জন্য লাইন আসে অনেক, তো অনেকেই, যেখানে সাধারণ অসাধারণ কথা হচ্ছে না, ওখানে বলছে অনেকেই পাওয়ার অধিকারী, অনেকের অধিকারী নয়, তারা এসে দাঁড়িয়ে গেছে। মা একটা সহজ কথা বললেন, যে দাঁড়িয়ে গেছে তাকে অধিকারী ধরো, যে এসেছে তাকে তুমি যোগ্য ধরে নাও ওই লাইনে। মানে ভাবটা বোঝানোর জন্য, কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, আমি আগেই বললাম। ঠিক তেমনই আমার মনে হয় দৃষ্টিকোণটা এমন থাকে যে এসেছে সে যোগ্য, যে জিজ্ঞাসা করেছে আর ভিতর থেকে যা বেরিয়েছে ইটস অ্যাপ্রোপ্রিয়েট। এর বেশি যারা লিভিং থাকে তাদের আর কিছু থাকে না যে ইস ওই কথাটা বলে দিলে ভালো হতো, এরকম সাজানো নেই কিছু। সেই জন্য শাস্ত্রের কথা যা কিছু দেখা যায়, এই যে বইটি তুমি পড়ছো এটা একটা শাস্ত্র, যথেষ্ট। এর জন্য কোনো রেফারেন্স চাই না যে কোন ব্যক্তি কি করবে কি বলবে। আমি সবসময় এটাও বলে থাকি, গুরু স্পেসিফিক্যালি শিষ্যের জন্য যা করে তা শাস্ত্র। গুরু শিষ্যকে বলেছে এখান থেকে ছাদে উঠে ঝাঁপ দাও, ওটা শাস্ত্রে লিখে নাও। গুরু কোনো শিষ্যকে বলেছিল, গুরু বলে দিয়েছিল তুমি যা ইচ্ছা করতে পারো, তোমার ন্যায় অন্যায় কিছু ভাবতে হবে না, ওটা ওই শিষ্যের জন্য শাস্ত্র, সে লিখে নিক। ঠিক তেমনই সাধারণ অসাধারণের ভেদ তাদের মধ্যে থাকে না, এবং যেহেতু থাকে না তারা এত স্পন্টেনিয়াস টাইম অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ রাখেন যে ওটা কিন্তু যাকে যেমন তাকে তেমন হয়ে যায়। ওটা ওনারা তো ভেবে চিন্তে ক্যালকুলেট করে কোনো কিছুকে অবলম্বন করে করেন না। তো এই যখন রমন মহর্ষি কথাটা বলে, ওনার অ্যাপ্রোচই এরকম। যে আমি বলতাম আগে এরকম ধরনের কথা যখন আসতো, অনেক কথা এরকম উনি বলেছেন বিভিন্ন সময়তে, এই একই রকম স্মেল যাতে আছে। আমি বলতাম ক্লিন বোল্ড, কোনো ঠোকাঠুকির ব্যাপার নেই। রমন মহর্ষি এক জায়গায় বলেছিল না যে হাউ টু বিহেভ উইথ আদার্স, দেয়ার ইজ নো আদার্স।
তো আর কোনো কথাবার্তার দরকার নেই। তো সত্যি কথা বলতে এরকমই থাকে, যে এই জন্য এই প্রাজ্ঞজনদেরকে মেলানো খুব কঠিন হয়ে যায়, যে এত কনফিডেন্ট তারা নিয়ে থাকে যে আমরা চিন্তা করতে পারি না স্বাভাবিকভাবে যে এত কনফিডেন্ট, কারণ আমরা ঠিক ভুলে চলা লোক, আমরা বিচারে চলা লোক, এটা উচিত এটা অনুচিতে চলা লোক। শ্রীকৃষ্ণের কাছে শিশুপালকে মেরে ইডলি খেতে খেতে চলে যাবেন, তো ওনার কাছে আমার চিন্তায় পড়ে যাবে যে বিষয়টা কি, দুটোই স্পন্টেনিয়াস ছিল। এবার আমরা যদি এটাকে স্পন্টেনিয়াস নিই, শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর কথা বলতেন, তাহলে আমরা বলতে পারি যে আমরা যা আচ্ছা মাথায় আসবে স্পন্টেনিয়াসলি করবো। শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর কথা বলছেন, তুমি ইচ্ছা করলেই পারবে না, যেই ভুল কাজটি করবে বুকটি দূর দূর করবে। শ্রীকৃষ্ণ ভিতরটা যেহেতু সদা ধ্যানস্থ হয়ে আছে, বা শ্রীকৃষ্ণ আর যে কোনো, এখানেও 5 জন শ্রীকৃষ্ণ থাকতে পারেন, একদম খুব ক্যাজুয়ালি বলে থাকতেই পারেন, সেই হৃদয় এই মুহূর্তে গ্রো করতেই পারে। প্রকৃতির মাটি কৃষ্ণকে জন্ম দিয়েছিল, আর এই মাটি আপনাদের আমাকে জন্ম দিয়েছে, তো দুটোই হতে পারে। তো শ্রীকৃষ্ণ ওই যে স্পন্টেনিয়াস বিষয় আছে তার মধ্যে, ওটা তার ভিতরটা এতটাই সম্পৃক্ত হয়ে আছে যে ওনার মধ্যে বিচারটাই উঠবে না। কিন্তু আমি যে জন্য বলি, যখন আপনি যে স্থিতি আছেন তার সাথে ন্যায় করুন। যদি বিচার না ওঠে তা আপনি কি করবেন? বিচার উঠছে না, সব সাজেশন ফেল। এবার বিচার উঠছে, এবার আপনি কি বলবেন? যে আমার চিন্তা হচ্ছে আমি ভালো করলাম কি মন্দ করলাম, আমি তখন বলি ওটার সাথে ন্যায় করুন। তাহলে যেটা ঠিক মনে হচ্ছে ওটা করুন। আর যদি মনে হয় ঠিক ভুল উঠছে না, আজ আপনি বলছেন যে ধ্যান করুন, আমার মনে হচ্ছে আমি ওখানে গিয়ে পার্টি করি, যদি বিচার উঠছে না তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি পার্টিই করুন, দুটোই সুন্দর হবে। কিন্তু সমস্যা শুধুমাত্র জগৎ একটা জায়গাতেই, যাকে বলি আমরা দ্বন্দ্ব বা কনফ্লিক্ট, ওখানেই জগৎ সৃজন হয়। যে কিছু বুঝবে না তার জন্য সাজেশন নেই, আর যে বুঝে গেছে তার জন্য সাজেশন নেই। সব সাজেশন হলো যেখানে দ্বন্দ্ব ক্রিয়েট হচ্ছে। তো এই জায়গাতে সাধারণ অসাধারণ ভেদ ওদের কাছে থাকে না, বলা যেতে পারে। যে সামনে চলে এসছে আর ওনার বলার ইচ্ছা হয়ে গেছে, রমণ মহর্ষি যেহেতু কথা খুব কম বলতেন, এমন হয়েছে যে 10:30টার সময় কোনো একজন শিকার এসে আছে, উনি 2:30টার সময় খাবার পরে দাঁত খুঁজোতে খুঁজোতে এসে দুটো কথা বলে দিয়ে চলে গেলেন। এইটুকুই তার প্রাপ্য। সে হয়তো দেখা যাবে যে 2 দিন 3 দিন জার্নি করে এসেছে। তো উনি যে ওই করে এলেন, ওনার এত সহজভাবে আছে না, একটা ফুল ফুটেছে, সে কি অপেক্ষা করবে আপনি দূর থেকে আসছেন বলে যে আমি তখন ফুটে থাকি? ওর টাইমে ও ফুটেছে, ওর টাইমেও ঝরে যাবে, আপনার দায়িত্ব যাওয়া, ঠিক আছে? এবার নট নেসেসারি যে আবার আপনি সামনে এসেছেন বলে আপনাদেরকে মুখটা ঘুরিয়ে ফুলটা দাঁড়াবে, তো ওর মতো থাকবে, আর এটাই ওর সহজতা। তো রমণ মহর্ষি খুব কথা কম বলতেন সেই ক্ষেত্রে। রমণ মহারাজ যিনি কোয়েশ্চেনটা করলেন, যদি বুঝতে পারে সেই ওই প্রশ্নটা মানে শোনার জন্য বা বোঝার জন্য যোগ্য ছিলেন, আর যে বুঝতে পারছেন না তিনি অযোগ্য ছিলেন, আবার এইভাবে ভেদ করবো না, ওইরকম নয়, যোগ্য অযোগ্য নয়। ইফ ইটস ইয়োর কোয়েশ্চেন ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। যদি তোমার প্রশ্ন হয় তুমি বুঝতে পারবে। এখানে যোগ্য অযোগ্য টার্মটা একটু ভালো শোনায় না, এনাদের কাছে ওই টার্মগুলো খাটে না, ঠিক আছে? এখানে অনেক রকম ফল রাখা আছে। এ কি আপনাদের কথা ভেবে রাখা হয়েছে না ভেবে রাখা হয়েছে? দুটোই ভাবা হয়নি, এখানে অফারিং হিসাবে রাখা হয়েছে। আপনার পছন্দ অপছন্দটা আপনার, ওনার নয়, ফলগুলোরও নয়, রমণ মহর্ষিরও নয়, বা আশ্রমেরও নয়। ঠিক তেমনই যোগ্য অযোগ্যর বিষয় নেই এখানে। তো যখন সাধারণ অসাধারণ বলা হয়, ওনাদের কাছে সব সাধারণ। তুমি এসেছো, তুমি বুঝেছো, কারণ সব কিছু একটা কন্টিনিউ যোগসূত্রের মাধ্যমে ঘটছে, অসাধারণ কিছু নেই, অলৌকিক কিছু নেই। আর যেহেতু ওরা বড় স্পন্টেনিয়াস হয়ে আছে, তো ভেবে দেখো, যে কোনো জিনিস যখন আমাদের কাছে স্পন্টেনিয়াস হয় তা বড় অলৌকিক হয়, কারণ প্রেডিকশন নেই। তো লৌকিক মানে প্রেডিকশন। একদিক থেকে যা কিছু ঘটছে সব সাধারণ, কারণ এটা ঘটছে, সবসময় কিছু না কিছু ঘটে। কেউ জন্মায় সাধারণ, কেউ মরে সাধারণ। আর যেহেতু তাকে দেখার জন্য যে চোখটা সেটা স্পন্টেনিয়াস, সেই জন্য তা সবসময় অসাধারণ। অসাধারণ মানে দের ইজ নো প্রেডিকশন, বুঝে যাচ্ছে? তো রুলস আছে, ইয়েট রুলস নেই। এইভাবে তাদের চোখ সামনে আসে এবং তারা ওইভাবে দেখে। তো সাধারণ মানুষকে বোঝানো বা না বোঝানো এই দায়িত্ব কিন্তু থাকে না। এমন উঠতেই পারে আবার তার সাথে তাদের মধ্যে এমন একটা ঢেউ উঠলো, তারা মনে হলো যে আমি বোঝার মতো করে বলবো, যাতে বুঝতে পারে। ওটা একটা স্পন্টেনিয়াস কিন্তু ঘটনা হবে। আবার হতেই পারে যে একটা মূর্খকে দেখে তিনি হয়তো সংস্কৃতে বলতে শুরু করলেন, কোনো একজন মহাপুরুষ, ও তো বুঝতে পারবে না, ওটা একটা সাধারণ ঘটনার মতো হবে। তো এরকম অনেক উদাহরণ কিন্তু আছে যেখানে
ব্যক্তি ধারণা করতে পারে না বা পারে, কিন্তু এইগুলোকে ঠিক ঠিক প্রেডিক্ট করা আমাদের বুদ্ধি দিয়ে ইটস নট বিলং টু আওয়ার লেভেল। ওইভাবে আমরা যেই চোখে দেখি ওই চোখ দিয়ে একে ধারণা করা যাবে না। এই আমি একদিন কথা বলতে বলতে গাড়িতে যাচ্ছিলাম, কথা হচ্ছিল, তোমরা সবাই ছিল আশ্রমের, স্বামী বিবেকানন্দ আর শ্রীরামকৃষ্ণ, এই নিয়ে কথা হচ্ছিল। আমি তখন একটা কথা বলেছিলাম, এদের মধ্যে তুলনা চলে না, এদের মধ্যে তুলনা চলে না। প্রত্যেক মহাপুরুষ আমরা যাই দেখব তার পারপাস আছে, তার থেকে আমরা কিছু নেব। চাউমিন রাখা আছে, তারপরে কোনো রোল রাখা আছে, তারপরে কোনো রকমের চিড়ে রাখা আছে, তুলনার কি আছে এর মধ্যে? প্রত্যেকের একটা ডিফারেন্ট স্বাদ আছে, সেটা নেওয়া। কিন্তু অনেকে কথা হচ্ছিল যে বিবেকানন্দ এই করেছেন, শ্রীরামকৃষ্ণ এই করেননি, আগে এটা হয়েছে, এটা বুদ্ধ এরাম বলেছেন। এখানে তুলনার জায়গায় নেই, ওই তুলনার অ্যাপ্রোচটাই ভুল। তুলনা করে কি আসবে সেটা তো ডবল ভুল হলো, তুলনা করাটাই ভুল। তো ওই জায়গাটা দেখার নয়। হ্যাঁ, একজন ধ্যানী ব্যক্তি শুধু দেখে নেবে যে কোনখানে কি স্বাদ আছে। সে স্বাদের পক্ষেও নেই, স্বাদের বিরোধেও নেই, স্বাদের সাক্ষী সে। তো এইভাবে নিতে হবে। যে আপনি বললেন না যে এগুলো স্পন্টেনিয়াসলি হয়, তো নিসর্গদত্ত মহারাজ সেরকমই বলেন যে টকিং ইজ হ্যাপেনিং, আমি বলছি না। হ্যাঁ, কিন্তু এটার সঙ্গে যে রামকৃষ্ণ যখন বলেন যে কাউকে যে তুমি বিল্ডিং দেখো, হ্যাঁ, তো এটা কিরকম? এটাও হ্যাপনিং। আসছে না কিছু, আসছে না কিছু। এইবার নেক্সটই হয়, আমাদের তো সবসময় কম্পেয়ার করে মাইন্ড। তাহলে উনি ওনাকে ছোট মনে করলেন, বড় মনে করলেন, অত কিছু ভাবেননি। শ্রীরামকৃষ্ণ সে ব্যক্তি যিনি কোষাকুষিকে চৈতন্য দেখেছেন। তো এরা নয় যে ওনাকে অনধিকারী দেখেন, মানে ইট ইজ নট দ্য কাপ অফ ইউ, এই শিপটা তোমার জন্য নয়, ঠিক আছে? তাহলে তোমার জন্য বলতো এই বিল্ডিংয়ের শিপটা, তুমি ওখানে যাও। অনেকগুলি দিক আছে এর মধ্যে। অবশ্যই এখানে ব্যক্তি শ্রীরামকৃষ্ণের একটা জায়গা আছে, তার প্রেডিক্ট করতে পারে এমন যে মেন্টাল প্যাটার্ন, তার একটা জায়গা আছে, তার এত বছরের কথা বলার অভিজ্ঞতা আছে, তার সাধন আছে, সব জুড়েছে। কিন্তু সবগুলো জুড়ে তিনি কোনো প্ল্যান করেননি। খুব কাছাকাছি গিয়ে দেখলে আমরাও করি না প্ল্যান। আমরা যাই করি, আমরা সব কিছু একটা হ্যাপনিংই হয়। কিন্তু আমাদের প্রেডিকশানটা এত স্ট্রং হয় যে তাড়াতাড়ি করে আমরা মাথায় টুপিটা পরিয়ে দিই, এটা ভালো টুপি, ওটা মন্দের টুপি। শ্রীরামকৃষ্ণ টুপি পরান না। সেই জন্য উনি চলে যাবার পরেও বলবেন, মা তুই এসেছিলি, তুই গেলি। ওনার বিষয়টা এরম থেকে যায়, কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে হয়ে যায় ও বেকার। তো তাদের মধ্যে ওটা আসবে না, ব্যক্তি হিসাবে আসবে যে এখানে কথা বলে হয়তো কোনো লাভ নেই। হ্যাঁ, ওটা একটা খুব সহজ বিষয়, কিন্তু তারা রিয়্যাক্ট করে না। আজকে ওকে বলছিলাম রেসপন্স করা, রিয়্যাক্ট করা না। হ্যাঁ, রিয়্যাক্ট করতে গেলে মানে কি, আমরা জাস্ট একটা অ্যাক্টকে আননোয়িংলি রিপিট করে যাচ্ছি। বাবা কাকা করেছিল, আমি করেছিলাম, জীবনে 500 বার করেছি, এটা 501 নম্বর বার করছি। একটা জাস্ট ওখানে আমি নেই, আমার কনসিয়াস প্রেজেন্স নেই। রেসপন্স মানে খুব হার্দিক বিষয়, ওনারা রেসপন্স করেন। উনি যখন বিল্ডিং দেখো কথাটা বলতে যাচ্ছি, উনি বিদ্বেষে বলছেন না, উনি রেসপন্স করছেন। আমি খুব প্রেমের সাথে বলছি তুমি বিল্ডিং দেখো, আমরা বিরক্ত হয়ে বলবো যাও তুমি কি বিল্ডিং দেখো। এইখানে পার্থক্য হয়ে যায়।